কোথায় যাচ্ছ বৌমা? কোনো পার্টিতে যাচ্ছ নাকি? শাশুড়ির কথা শুনে ওখানেই থেমে যায় তৃষা। মাত্রই অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিল তৃষা, তখনই তাকে এই কথাটা বলে তার শাশুড়ি। মা, এখন তো সকালে তো কোনো ধরনের পার্টি হয় না। না, 3 পিস পরলে তো তাই জিজ্ঞাসা করলাম। না মা, অফিসে যাচ্ছি আমি। তাহলে 3 পিস পরেছো কেন? আসলে মা, শাড়ি আমি সামলাতে পারি না, শাড়ি পরলে কাজের অসুবিধা হয় তাই। তৃষাকে থামিয়ে তার শাশুড়ি গম্ভীর কণ্ঠে বললেন, সামলাতে না পারলেও শাড়ি পরতে হবে। তুমি এখন এই বাড়ির বউ, সেটা ভুলে যেও না। আর আমাদের বাড়ির বউয়েরা কখনো শাড়ি ছাড়া অন্য কোনো কাপড় পরে না। যাও, এটা বদলে এসো। তৃষা আর কোনো কথা না বলে রুমের দিকে চলে যায়। শাশুড়ি মা নাক ফুসকাচ্ছে। তৃষাকে পুনরায় রুমে আসতে দেখে তার স্বামী তেজবিন তাকে প্রশ্ন করে, কি হলো, আবার ফিরে এলে কেন? তোমার মা বলেছে 3 পিস পরে বাইরে যাওয়া যাবে না, তাই চেঞ্জ করতে এসেছি। আমি তোমাকে আগেই বলেছিলাম, মা এসব মানবেন না। দেখো, এখন শুধু শুধু টাকাগুলো নষ্ট হলো। তেজবিনের কথা শুনে তৃষার মনের কষ্টটা আরো বেড়ে গেল। সে ভেবেছিল তেজবিন হয়তো তার সঙ্গ দেবে, কিন্তু বরাবরের মতো এবারও তেজবিন তার মায়ের সঙ্গই দিল। তৃষা মন খারাপ সাইডে রেখে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাড়ি পরে বাইরে এসে তৃষা দেখে তার অফিস শুরু হতে মাত্র 10 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি করে বের হয়ে গেল। শাড়ির সাথে লেগে নিচে পড়ে যায় তৃষা। তৃষাকে পড়ে যেতে দেখেও তেজবিন নিজের মতো তৈরি হতে থাকে। এর মধ্যেই তৃষার শাশুড়ি ফাতেমা বেগম ছেলের রুমে চলে আসে। তৃষাকে দেখে শক্ত করে ধরে তুলে বলল, হায় হায়, সকাল সকাল ঘটালো আরেকটা বিপদ। এই মেয়ে একটা কাজও ঠিক মতো করতে পারে না, প্রতিদিন একটা না একটা কাণ্ড তার ঘটানো লাগবেই। এবার এখানে দাঁড়িয়ে না থেকে অফিসে গিয়ে আমাকে উদ্ধার করো দেখি বাপু। তৃষা একটা নিঃশ্বাস ফেলে আর দাঁড়িয়ে না থেকে কিছু না বলে সেখান থেকে বের হয়ে চলে আসে। তৃষা অফিসের সিঁড়ি বেয়ে উঠছেন তড়িঘড়ি করে। সে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে। মাত্র 7 মাস হলো ওর বিয়ে হয়েছে। বিয়ের প্রথম দিন থেকেই তৃষার শাশুড়ি তার প্রতি অসন্তুষ্ট, কারণ তার চাকরি। তিনি মোটেও চাননি যে বাড়ির বউ চাকরি করুক, কিন্তু তৃষা সবার বিরুদ্ধে গিয়ে নিজের চাকরি করে যাচ্ছেন। এসব কিছু ভাবতে ভাবতেই তৃষা তার অফিসে পৌঁছে যায়। অফিসে আসতে দেরি হয়েছে বিধায় ম্যানেজার তৃষাকে অনেক বকাঝকা করেন। তুমি কি সময়ের মূল্য বোঝো না? এটা কি তোমার ঘর নাকি যে যখন খুশি আসবে? যদি অসুবিধা থাকে তাহলে রিজাইন লেটার দিয়ে চলে যাও। তৃষা কিছু না বলে চুপচাপ মাথা পেতে তা মেনে নেয়, কারণ কিছু বললেই তার চাকরি চলে যাবে। আর একবার চাকরি চলে গেলে তাকে আর তার শ্বশুরবাড়ির লোকেরা চাকরি করতে দেবে না। যাও এখন চোখের সামনে থেকে। তৃষা সেখান থেকে চলে আসে। বকা খেয়ে তৃষা নিজের ডেস্কে এসে বসে। সকাল থেকে ঘরে সব কাজ করে, তারপর এত সব কিছু আর তৃষা নিতে পারছে না। সে টেবিলে রাখা পানির গ্লাস নিয়ে খেয়ে নেয়। পানি খাওয়ার পর তৃষার নিজেকে একটু হালকা লাগছে। কি তৃষা ম্যাডাম, আজ এত ক্লান্ত লাগছে যে? তৃষা মাথা উঁচু করে দেখে তার ডেস্কের সামনে তার কলিগ রোহান দাঁড়িয়ে আছে। রোহানকে দেখে তৃষা হালকা হেসে বসতে বলে, তেমন কিছু না রোহান সাহেব, আসলে সকাল থেকে এত ছোটাছুটি করে অফিসে এসে একটু ক্লান্ত বোধ করছি। তোমার এত সমস্যা হলে তুমি চাকরিটা ছেড়ে দিচ্ছ না কেন? চাকরি ছেড়ে দিলে তো আর তোমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে না, শান্তিমতো আরামে বাড়ির কাজ সামলাতে পারবে। আমার বাবা মা তো আমাকে এত কষ্ট করে পড়াশোনা বসিয়ে রাখার জন্য করায়নি। আমি যাতে একটা ভালো চাকরি করতে পারি তার জন্য ওনারা আমাকে পড়াশোনা করিয়েছেন। এখন যদি আমি চাকরি ছেড়ে দিই তাহলে তো আমার বাবা মায়ের কষ্ট বিফলে যাবে। বুঝতে পেরেছি, তোমার সাথে এখন কথা বললে তুমি একজন জ্ঞানী হয়ে যাবে, তার থেকে বরং আমি যাই, তুমিও তোমার কাজ করো। রোহান চলে যায়। তৃষা সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের কাজে মন দেয়। অফিস শেষ করে বাড়ি ফিরতে ফিরতে তৃষার সন্ধ্যা পার হয়ে যায়। তৃষা বাড়িতে ঢুকে যেই নিজের রুমের দিকে যাবে তখনই ফাতেমা বেগম তার সামনে এসে দাঁড়ায়। আজ আসতে এত দেরি হলো কেন? 5 মিনিটই তো দেরি হয়েছে মা। মাথা নিচু করে উত্তর দেয় তৃষা, তোমার সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি আমার মুখে মুখে কথা বলছো। আসলে মা, রিক্সা পেতে দেরি হয়ে গেছিল তাই। হয়েছে, আর সাফাই গাইতে হবে না। এত দেরি করে যে এলে, রাতে রান্না করবে কে শুনি? রাত 8টা বাজে, এখনো রাতে রান্না হয়নি। আমার ছেলেটা কিছুক্ষণ পর এলো বলে। বেচারা ছেলেটা সারাদিন অফিস করে আসবে, এসে যদি খাবার না পায়, এখনো আমার চেহারার দিকে কি দেখছো? যাও গিয়ে তাড়াতাড়ি চুলোয় ভাত বসাও। তৃষা চুপচাপ রুমে ঢুকে যায়। গোসল করে এসে চুলায় ভাত বসিয়ে দিয়ে শুটকি ভর্তার জন্য শুটকি ধুতে শুরু করে দেয় তৃষা। তার শাশুড়ি নাকি রাতে শুটকি ভর্তা খাবে। এর মধ্যেই বেল বেজে ওঠে। তৃষা শুটকি সেখানেই ফেলে দৌড়ে দরজা খুলতে ছুটে যায়। দরজা খুলতে দেরি হলে তার রক্ষে নেই। তেজবিন ঢুকেই বলল, কোথায় মরতে গেছিলি যে দরজা খুলতে এত দেরি হলো? তোকে না বলেছিলাম আমি বেল দেওয়ার সাথে সাথে যেন দরজা খুলে যায়? আমি রান্না করেছিলাম তাই। তৃষার কথা শেষ হওয়ার আগেই তেজবিন চর মারে তৃষার গালে, তারপর হনহন করে নিজের রুমে চলে যায়। তৃষা চোখ বন্ধ করে নিজের রাগ সংযত করে রান্নাঘরে চলে যায়। কফি করে তেজবিনের জন্য নিয়ে আসে তৃষা। তেজবিন তখন মোবাইলে কিছু একটা করছিল। তোমার কফি। তেজবিনকে কফিটা দিয়ে চলে যেতে নিলে তেজবিন তৃষার হাত ধরে তাকে যাওয়া থেকে আটকিয়ে দেয়। তৃষা তেজবিনের দিকে তাকিয়ে দেখে সে ভ্রুকুচকে তৃষার দিকে তাকিয়ে আছে। হুট করে তেজবিন তৃষার চুল ধরে। আহ তেজবিন, কি করছো? ছাড়ো, লাগছে আমার। লাগুক। এই তোর চুল ভেজা কেন? তুই গোসল করেছিস নাকি? এই কার সাথে রাত কাটিয়ে বাড়ি ফিরেছিস? হ্যাঁ তেজবিন, তুমি এসব কি আজে বাজে কথা বলছো? তাহলে তুই গোসল করলি কেন? আজ খুব গরম পড়েছিল, ঘেমে গেছিলাম প্রচুর, তাই এসে গোসল করেছি। ঘামে ভেজা শরীর নিয়ে তো আর রান্না করা যায় না, প্লিজ ছাড়ো আমার চুল। তেজবিন তৃষাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তৃষা গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায়। এক নজর তেজবিনের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে যায় তৃষা। ফাতেমা বেগমকে রাতের খাবার বেড়ে দিচ্ছে তৃষা। এই যে নবাবের বেটি, এত আস্তে আস্তে কচ্ছপের মতো খাবার বাড়ছো কেন? আমাকে কি আজ না খাইয়ে রাখার চিন্তা আছে নাকি? তৃষা একবার ফাতেমা বেগমের দিকে তাকিয়ে হাত চালিয়ে ওনাকে খাবার বেড়ে দেয়। ফাতেমা বেগম ডালের বাটি থেকে ডাল ঢেলে ভাতের সাথে মেখে খেতে থাকে, কিন্তু এক লোকমা ভাত মুখে নেওয়ার পর
পর ওনার চোখ মুখ কুচকে যায়। রান্নার সময় মন কোথায় থাকে তোমার? ডালটা এত পানি পানি কেন? বাপ মা ঠিক মতো রান্নাটাও শিখিয়ে পাঠায়নি। তৃষাকে কথা শোনাতে শোনাতে ফাতেমা বেগম শুটকি ভর্তা নেন, কিন্তু এবারও খাবারটা মুখে দিয়ে ওনার চোখ মুখ কুচকে আসে। এই মেয়ে, আজকে তোর আমাকে না খাইয়ে রাখার চিন্তা আছে নাকি? এটা কি শুটকি ভর্তা করেছিস? এত ঝাল আর লবণ কেন? হ্যাঁ, বুঝতে পেরেছি, আমাকে না খাইয়ে রাখার জন্য তুই এসব করেছিস। কি দেখেছে তোকে ছেলের বউ করে এনেছিলাম, আর ছেলেটাকে তো নিজের আঁচলের তলে সেই কবেই নিয়ে নিল। এখন আমাকে না খাইয়ে রাখতে চাইছিস যাতে আমি মরে যাই, নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাই। বুঝি বুঝি, সব বুঝি আমি। এমনি এমনি তো আর বয়স বাড়েনি আমার। এসব বলে বলে মরা কান্না জুড়ে দেয় ফাতেমা বেগম। তৃষা অবাক দৃষ্টিতে এখনো ফাতেমা বেগমের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না ফাতেমা বেগম আসলে কি করতে চাইছেন। আর এখানেই একটি মেয়ের অসহায়ত্ব দেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মেয়েটির উপর আরো মানসিক ও শারীরিক নির্যাতন হতে যাচ্ছে, তা দেখতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।